ধরুন আপনি একটা সুন্দর লম্বা সিক্স প্যাকওয়ালা এবং ধনী আর লয়াল একজন হাজবেন্ডের জন্য উইশ করলেন, আর সাথে সাথেই আপনার উইশটা পূরণ হয়ে গেল। বিষয়টা খুব অবিশ্বাস্যকর, তাই না? আমাদের আজকের গল্পের নায়িকা এরকমই কিছু একটা উইশ করেছিল এবং তার সাথে ব্যথামুক্ত মা হওয়ার জন্য সে উইশ করে। এর মানে হলো সে যাকে বিয়ে করবে তার যাতে 2টা সন্তান আগে থেকেই থাকে। তো তার এই উইশ পূরণ করার জন্য তার মৃত গ্র্যান্ডমা তাকে পাঠিয়ে দেয় একটা প্রাচীন উপন্যাসের বইয়ের ভেতরে, যার কারণে সে পৌঁছে যায় এমন একটা প্রিন্সেসের বডির ভেতরে যার আচরণের কারণে কেউ তাকে দেখতে পারতো না। তো এখন এইখানে পৌঁছানোর পর এই মেয়েটির সাথে কি ঘটবে? সে কি পাবে তার মনের মতো হাজবেন্ড, নাকি উপন্যাসে বইয়ে লেখা নায়িকার মৃত্যুদণ্ডের মতো সেও মারা যাবে? এসব জানতে হলে এই পুরো মুভিটি আপনাদের দেখতে হবে। আমি আশা করছি এই রোমান্টিক ফ্যান্টাসি ড্রামাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা আনহুই নামে একটি মেয়েকে দেখতে পাই। সে বসে তার মৃত গ্র্যান্ডমায়ের কাছে প্রার্থনা করছিল যাতে সে তার জন্য একটি স্মার্ট, ধনী এবং সিক্স প্যাকওয়ালা একটি হাজবেন্ড চায়। শুধু এতটুকুই নয়, সে এটাও চাইছিল যার সাথে তার বিয়ে হবে এসবের পাশাপাশি সে যেন একজন ডিভোর্সি হয় এবং তার যাতে 2টা বাচ্চাও থাকে, কারণ সে চায় যন্ত্রণামুক্ত মা হতে। এরপর সে একটি উপন্যাসের বই তার গ্র্যান্ডমাকে বের করে দেয় আর তাকে বলে সে যাতে বোরিং ফিল না করে তার জন্য সে এই উপন্যাসের বইটা এনেছে। সে এসব বলে প্রার্থনা করছিল, ঠিক তখনই তার গ্র্যান্ডমায়ের আত্মা তার সামনে চলে আসে। এটা দেখে তো সে ভীষণ ভয় পেয়ে যায়। তখন তার গ্র্যান্ডমা তাকে বলে সে যাতে ভয় না পায়, কারণ সে তার গ্র্যান্ডমা। এরপর তার গ্র্যান্ডমা তাকে বলে তুমি নাকি যন্ত্রণামুক্ত মা হতে চাও, তাছাড়াও তুমি একজন ধনী, স্মার্ট এবং সিক্স প্যাকওয়ালা সুন্দর এবং লম্বা একটা স্বামীও চাও। এটা শুনে আনহুই মুচকি হাসি দিয়ে মাথা নাড়ায়। এটা শুনে তার দাদি তার শক্তি দিয়ে তারানা ওই উপন্যাসের বইয়ের ভেতরে তাকে পাঠিয়ে দেয়। সেখানে যাওয়ার পর আনহুই তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ সে এই উপন্যাসটি আগে থেকেই পড়েছিল আর এখন সে ওই উপন্যাসের বইয়ের কাহিনীর ভিতরে চলে এসেছে। এই উপন্যাসে রাজকুমারের যে দত্তক নেওয়া পুত্র ছিল তাকে মেরে ফেলা হয়, আর এইটা সেই উপন্যাসের নায়িকার কারণেই হয়। সে নির্যাতন করে তার দত্তক নেওয়া পুত্রকে মেরে ফেলে, যার কারণে এখন থেকে 3 দিন পরে ওই নায়িকাটির মৃত্যু হয়ে যায়। এসব কিছু ভেবে আনহুই চিন্তায় পড়ে যায় আর কান্না করতে শুরু করে এবং তার গ্র্যান্ডমাকে বলতে থাকে তুমি কি এখানে আমাকে মেরে ফেলার জন্য পাঠিয়েছো? তার পরক্ষণেই তার আবার মাথায় চলে আসে যে ঠিক আছে, এই গল্পের নায়কের দত্তক নেওয়া পুত্রকে এখন তাকে খুশি করতে হবে, তাহলে হয়তো বা এই গল্পের যে এন্ডিংটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। পরের সিনে আমরা রাজাকে দেখি। তার নাম ছিল জিয়াও কিং হুয়াইঝো। এখন থেকে আমার সুবিধার্থে আমি তাকে শুধুমাত্র হুয়াইঝো বলেই ডাকবো অথবা রাজা বলে ডাকবো। এখন হুয়াইঝো যুদ্ধ থেকে ফিরে এসেছিল, কারণ সেখানে সে গুরুতরভাবে আহত হয়েছিল আর এখনো সে পরিপূর্ণভাবে সুস্থ নয়। তার শরীরের বিষ এখনো পরিপূর্ণভাবে যায়নি। প্রাসাদে আসার পরই সে মন্ত্রীকে জিজ্ঞাসা করে রানীর কি খবর, সে কি এখনো রাজপুত্রের সাথে খারাপ ব্যবহার করে? তখন তার মন্ত্রী তাকে বলে সে যে এই 3 বছর এখানে ছিল না, এই 3 বছর সে রাজপুত্রের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। এটা শুনেই রাজা তো অনেক বেশি রেগে যায় আর সে রানীর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে আমরা আনহুইকে দেখি। সেই আসলে এখানকার রানী ছিল, মানে রাজার ওয়াইফ। তো সে এখন এখানে এসেছিল রাজপুত্রের কাছে ক্ষমা চাইতে, কারণ গত দিনগুলোতে তার সাথে যে নির্যাতনগুলো হয়েছে এগুলো যদি এখন ঠিক না করা হয় তাহলে খুব তাড়াতাড়ি তার মৃত্যু ঘটবে, কারণ রাজকুমারীর শরীরে তো এখন আনহুইয়ের আত্মা রয়েছে। তো সে এখানে আসার পর ছোট রাজকুমারের কাছে ক্ষমা চাইতে শুরু করে। ঠিক তখনই রাজা বাহিরে থেকে ছোট রাজকুমারের চিৎকার শুনতে পায় এবং সে যখনই দরজা খুলে ভেতরে আসতে যাবে ঠিক তখনই রাজা সেখানে একটা ছোট বাচ্চায় পরিণত হয়ে যায় আর সে আনহুইয়ের সাথে জোরে কথা বলতে শুরু করে। আনহুইও তাকে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে উপন্যাসের ভেতরে 2টা বাচ্চা ছিল বলে তো আমার মনে পড়ছে না। তখনই রাজা আনহুইয়ের কাছে আসে আর তার সাথে কথা বলতে যাবে, তখনই সে খেয়াল করে সে একটা ছোট বাচ্চায় পরিণত হয়ে গিয়েছে। তখনই সে ভাবতে থাকে সে যখন যুদ্ধে ছিল তখন তার উপরে কিছু জাদু প্রয়োগ করা হয়েছিল, সেই জাদুর কারণেই হয়তো সে ছোট বাচ্চায় পরিণত হয়ে যাচ্ছে। এসব কিছু ভেবে এখন সে আনহুইকে ধমক দিয়ে কথা বলতে শুরু করে। তখন আনহুই তাকে বলে তুমি আমাকে ধমক মেরে কথা বলতে পারো না ছোট বাচ্চা। তখন রাজা তাকে বলে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এরপর সে রাজপুত্রকে জিজ্ঞাসা করে তুমি আমাকে সবকিছু খুলে বলো, আমি এটার বিচার করব। সে তোমাকে কি বলেছে তুমি আমাকে বলো। তখন রাজপুত্র তাকে বলে সে আমাকে বলেছে
যাচ্ছে এই বাড়িটা আমার জন্য খুব ছোট হয়ে গিয়েছে এবং অনেক পুরনো হয়ে গিয়েছে, তাই সে আমাকে নতুন আরেকটা বাড়ি দিতে চায়। এটা শুনে রাজা একটু রেগে যায় আর সে আনহুইয়ের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, সে তো এটা চাই যে তুমি এখানে না থাকো এবং নতুন কোনো জায়গায় চলে যাও। এটা শুনে আনহুই তাকে বলে, নতুন বাড়ি পাওয়া তো কোনো খারাপ বিষয় নয়, তাহলে তুমি রাগ কেন করছো ছোট বাচ্চা? এটা বলে সে তাকে আদর করতে শুরু করে এবং তার গাল টেনে দিতে থাকে। কিন্তু রাজার তো মনে মনে ভীষণ রাগ হচ্ছিল তার উপরে। তারপরেও আনহুই তার গাল টেনে আদর করছিল আর তাকে বলছিল, তুমি দেখতে অনেক সুন্দর। তখনই রাজা তার গাল ছাড়িয়ে নিয়ে রাজপুত্রকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আনহুইও তাদের পিছু করতে থাকে আর তাদেরকে খুঁজতে থাকে। অন্যদিকে রাজা এখন ছোট বাচ্চা হয়ে যাওয়ার কারণে ভেতরে প্রবেশ করতে পারছিল না, কারণ এই রূপে তো তাকে কেউ চিনতেই পারবে না। এসব কিছু ভাবছিল আর দেয়ালের উপরে বসেছিল। অন্যদিকে আনহুই তাদেরকে খুঁজতে খুঁজতে সেদিকেই চলে আসে এবং সে রাজাকে দেয়ালের উপরে দেখতে পায় আর সে সেখানে দ্রুত গিয়ে তাকে টেনে সেখান থেকে নিচে নামাতে শুরু করে এবং জোর করে ধরে নিয়ে গিয়ে তাকে গোসল করাতে শুরু করে, কারণ দেওয়ালের উপর ওঠার কারণে তার পুরো শরীর নোংরা হয়ে গিয়েছিল। যেহেতু এখন রাত হয়ে গিয়েছিল তাই আনহুই এবার তাকে নিয়ে যায় ঘুমানোর জন্য, কিন্তু রাজার বেশে এই ছোট বাচ্চা তাকে বলছিল নারী আর পুরুষ কখনো এক জায়গায় ঘুমাতে পারে না, তাই সে তার সাথে ঘুমাবে না। এটা শুনে আনহুই তাকে বলে, তুমি এত ছোট বয়সে এত বেশি পেকে গিয়েছো। এরপরে সে তাকে জোর করে টেনে ধরে আর তাকে তার সাথে ঘুমাতে বলে। আনহুই ঘুমিয়ে যাওয়ার পর রাজা মনে মনে ভাবছিল, সে এতদিন রানীর ব্যাপারে যা শুনে এসেছে এসব কিছু কেন জানি তার সত্য মনে হচ্ছে না। এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালে যখন রাজার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় সে আবারও তার আগের রূপে ফিরে এসেছে। তখন সে মনে মনে ভাবছিল ওই বিষের প্রভাবে সে দিনের বেলায় ছোট বাচ্চা হয়ে গিয়েছিল এবং রাত্রেবেলা হয়তো সে আবারও তার আগের রূপ ফিরে পেয়েছে। ঠিক তখনই আনহুই তার শরীরে হাত বোলাতে শুরু করে আর সে ঘুমের ভেতরেই বলতে থাকে, সুদর্শন ছেলে, পেটের পেশিগুলো বেশ বড় এবং ঠান্ডা। এসব কিছু শুনে রাজা তাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু আনহুই আবারও তাকে জড়িয়ে ধরে আর বিড়বিড় করে আবারও অনেক কিছু বলতে থাকে। তখন রাজা বুঝে যায় এখানে আর তার বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তাই সে আনহুইয়ের ঘুম থেকে ওঠার আগেই সেখান থেকে চলে যায়। এরপর যখন আনহুইয়ের ঘুম ভাঙে তখন সে ওই বাচ্চাটিকে খুঁজতে থাকে, কিন্তু সে চারিদিকে তাকিয়ে কোথাও তাকে দেখতে পায় না। পরের সিনে আনহুইয়ের সাথে দেখা করতে তার সতীন এসেছিল। যখন সে বাহিরে যায় তখন সে তার সতীনকে চারিদিকে কোথাও দেখতে পায় না, কিন্তু হুট করেই পেছন থেকে তার সতীন তাকে ধাক্কা দেয় আর তাকে বলে ভুল করে এটা হয়ে গিয়েছে। কিন্তু আনহুইয়ের দাসী এটা বুঝতে পারে আর তাকে বলে ভুল হয়ে গিয়েছে নাকি ইচ্ছা করে এটা করলেন। এটা শুনে সে তো আনহুইয়ের দাসীকে থাপ্পড় মারতে যাবে, কিন্তু আনহুই তার হাত ধরে ফেলে, যার কারণে এবার ছোট সতীন তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তখন আনহুই তাকে বলে, তুমি যতই লাফালাফি করো না কেন তুমি হলে রাজার উপপত্নী আর আমি এখনো এখানকার প্রিন্সেস। তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, ঠিক তখনই সেখানে ছোট রাজপুত্র চলে আসে এবং তার সাথে রাজার বেশে সেই ছোট ছেলেও চলে আসে। তাকে দেখার সাথে সাথেই উপপত্নী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আনহুই তাকে ধরে ফেলে আর তাকে পড়তে দেয় না। এরপর উপপত্নী রাজকুমারকে বলে, তুমি কি আমার সাথে যেতে চাও? আমি তোমাকে অনেক সুস্বাদু খাবার খাওয়াবো এবং আমার সাথে ঘুরতেও নিয়ে যাব। এটা শুনে ছোট রাজকুমার তাকে সম্মতি জানায়। তখন এইদিকে রাজার বেশে ছোট বাচ্চাও তাকে বলে সেও তাদের সাথে যেতে চায়। এটা শুনে উপপত্নী তার উপরে রেগে যায় আর তাকে বলে, তোমার সাহস কি করে হলো আমাদের মধ্যে কথা বলার? তাকে ধমকাচ্ছে দেখে আনহুইয়ের একটু খারাপ লাগে আর সে তাকে আদর করতে করতে বলে সে তাকে তার সাথে ঘুরতে নিয়ে যাবে এবং মজার মজার খাওয়ারও খাওয়াবে। কিন্তু তার কথায় রাজা রাজি হয় না আর তাকে বলে সে তার সাথে যেতে চায় না। আমি যদি তোমার সাথে যাই তাহলে তুমি আমাকে পিটিয়েই মেরে ফেলবে। এটা শোনার পরেও আনহুই তাকে জোর করে ধরে মার্কেটে নিয়ে যায় আর বিভিন্ন রকমের ফুলের ক্লিপ তার মাথায় রেখে দেখছিল যে কোনটাতে তাকে কিউট লাগে। কিন্তু এটা তো রাজা ছিল আর এসব রাজার বিরক্ত লাগছিল। সে দেখতে ছোট বাচ্চা হলেও আসলে তার ভেতরের মানুষটা তো অনেক বড়, তাই সে ওই ক্লিপগুলো খুলে ফেলে দেয় আর মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে।
তখন আনহুইয়ের মনে পড়ে যায় ছোট রাজকুমারের কথা, আর সে দাসীকে জিজ্ঞাসা করে ছোট রাজকুমার এখন কি করছে, তার সাথে কি হচ্ছে। তখন তার দাসী তাকে জানায় উপপত্নী তাকে জুয়ার আসরে নিয়ে গেছে। অন্যদিকে ছোট রাজকুমারকে দেখি সে অলরেডি অনেক টাকা হেরে গিয়েছিল, আর সে যখন উপপত্নীকে বলে তার কাছে আর কোনো টাকা পয়সা নেই, তখন সে তাকে বলে তুমি চিন্তা করো না, আমি তো আছি। এটা বলে সে তাকে একটা থলে বের করে দেয়। তখনই সেখানে আনহুই চলে আসে আর ওই ব্যাগ ভর্তি টাকা কেড়ে নিয়ে তাদের উপরে রেগে যায় আর তাকে বলে তুমি তাকে এসব কিছু শেখাচ্ছ। কিন্তু উপপত্নীর এটা নিয়ে কোনো আফসোস ছিল না, তাই সে তাকে বলে সে ভুল কি করছে। তখন ছোট রাজকুমারও তাকে বলে এই প্রাসাদ তার, তাই এই প্রাসাদের সব টাকাও তার, যার কারণে আনহুই একটু রেগে যায় আর তাদেরকে বলে এসব করা একদমই ঠিক না। তখন উপপত্নী তাকে বলে তুমি এটা বলার কে, তুমি কেন এখানে নাক গলাচ্ছ। তখন আনহুই তাদেরকে বলে আমি তার মা, আমি আমার ছেলের ভালো চাই, আমি চাই সে একজন সৎ ব্যক্তি হয়ে উঠুক। তখন সেখানে ছোট বাচ্চার বেশে রাজাও উপস্থিত ছিল আর এই সব কিছু চুপ করে দেখছিল। এখন আনহুই ছোট রাজকুমারের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যেতে চায়। তখন অপর সাইড থেকে উপপত্নীও রাজকুমারকে ধরে ফেলে আর তাকে বলে তার এত সাহস কিভাবে হলো যে এখান থেকে সে রাজপুত্রকে তার হুকুম ছাড়াই নিয়ে যাবে। এটা বলে সে প্রহরীদেরকে আদেশ করে যাতে তারা আনহুইকে আটকায়। তখন আনহুইও প্রহরীদের উপরে রেগে যায় আর তাদেরকে বলে তারা যদি এটা করার এক বিন্দুও সাহস করে তাহলে কেউ আর বাঁচবে না। এর পরের সিনে আমরা দেখতে পাই সে রাজপুত্রকে নিয়ে গিয়ে যথাযথভাবে শাসন করছে, যেভাবে একজন মা তার সন্তানকে শাসন করে এবং বোঝায়। কিন্তু ছোট রাজকুমার তার মুখে মুখে তর্ক করছিল আর তাকে বলছিল সে অন্যদের মতো নয়, তাই তার পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই এবং অন্যদের মতো হিসাব করে খরচ করারও কোনো প্রয়োজন নেই। তুমি একটা বাজে মহিলা, বাবা আসুক তারপরে আমি বাবাকে বিচার দিব তোমার নামে যে তুমি আমাকে সব সময় বকা দাও। এই সব কিছু ছোট রাজা দাঁড়িয়ে পাশে থেকেই শুনছিল। তখনই সে উপলব্ধি করে তার শরীরের বিষটা আবারও জেগে উঠেছে, তাই সে দৌড়ে সেখান থেকে চলে যায়। তখনই উপপত্নী রাজার মাকে নিয়ে সেখানে চলে আসে, তার নাম হলো মিসেস ভাইন। সে আসার পরে তো আনহুইকে বকা দিতে শুরু করে কারণ সে তার নাতিকে অত্যাচার করছে। তখন আনহুই তাকে বলে সে এরকম কিছু করছে না, বরং সে তার ছেলেকে ভালো শিক্ষা দিচ্ছে। এটা শুনে উপপত্নী তাকে বলে তুমি তাকে কি শিক্ষা দিচ্ছ, তুমি তো তাকে গালি দিচ্ছ, তুমি আমার প্রতি জেলাস হয়ে তাকে এখানে ধরে এনেছো। এই সব কিছু শুনে রাজার মা আনহুইয়ের কোনো কথাই বিশ্বাস করছিল না। তখন আনহুই তাকে বিশ্বাস করানোর জন্য বলে আমাদের সাথে এখানে আরো একটা বাচ্চা ছেলে রয়েছে, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন। এটা বলেই সে যখন পেছনে তাকায় তখন দেখতে পায় সেখানে ওই ছোট বাচ্চাটি নেই। তখন রাজার মা তাকে বলে তুমি নাটক করা বন্ধ করো, আমাদের এই প্রাসাদে শুধুমাত্র একটাই বাচ্চা ছেলে রয়েছে আর সেটা হলো রাজপুত্র। এরপর সে সৈন্যদেরকে আদেশ করে আনহুইকে মারার জন্য। তার সৈন্যরা যখন আনহুইকে মারতেই যাচ্ছিল ঠিক তখনই রাজার আওয়াজ ভেসে আসে আর সে তাদেরকে থামতে বলে। রাজাকে দেখে তারা সবাই আনহুর ব্যাপারে রাজাকে নালিশ করতে শুরু করে, কিন্তু আনহুর তো কোনো দিকেই লক্ষ্য ছিল না, সে হাঁ করে রাজার দিকে তাকিয়েছিল। রাজাকে দেখে আনহু তো পুরাই ক্রাশ খেয়ে গিয়েছিল। এরপর রাজা আনহুকে টেনে তোলে আর সবাইকে বলে আনহু কোনো দোষ করেনি, তাই কেউ যেন তাকে কিছু না বলে। যেহেতু রাজা এখন তার হয়ে কথা বলছে তাই তার মুখের উপরে তারা কেউ কোনো কথা বলতে পারে না আর সেখান থেকে চলে যায়। তারা সবাই চলে যাওয়ার পর আনহু এখন মনে মনে ভাবছিল রাজা তার পক্ষে হয়ে কিভাবে কথা বলল। এটা ভেবে সে অবাক হয়ে যায়, কিন্তু একটু পরে সে আবার খুশিও হয়ে যায় কারণ সে ভাবছিল হয়তো রাজা আর তাকে মারবে না। এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে রাজার কাছে যাবে এবং সব সত্যি কথা বলে তার কাছে ক্ষমা চেয়ে নেবে। এরপরে আনহুই চলে যায় রাজার ঘরে। রাজা যখন তার রুমে আসে তখন আনহুই টেবিলের নিচ থেকে বেরিয়ে আসে। তাকে দেখেই রাজা তাকে বের করে দিতে চায়, কিন্তু আনহুই তাকে টেনে তার কাছে নিয়ে আসে। সেই মুহূর্তে রাজা তাকে বলে আমি তোমাকে বিয়ের দিনই বলে দিয়েছিলাম আমি তোমাকে একটুও পছন্দ করি না। তখন আনহুই সেখানে থাকা একটা চেয়ারে রাজাকে বসিয়ে দেয় আর তাকে বলে আমি আগে ভুল ছিলাম, যার কারণে আপনি আমার উপরে রাগ করে আছেন। তখন রাজা তাকে বলে কই না তো, আমি তোমার উপরে কেন রাগ করে থাকবো। এটা শুনে আনহুই মনে মনে বলতে থাকে আপনি যদি আমার উপরে রাগ করেই না থাকতেন তাহলে আপনি আমাকে
মেরে ফেললেন কেন? আমি তো উপন্যাসের বইয়ে এমনটাই পড়েছিলাম। এরপর সে রাজাকে বলে, আমি জানি আপনি আপনার উপপত্নীকে অনেক বেশি ভালোবাসেন, সেজন্য আপনি আমাকে কখনোই ছুঁয়ে দেখতে চাননি। এসব কিছু শুনে রাজা তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু আনহুই তার গলা চেপে ধরে থাকে আর তাকে বলে সে তার উত্তর না পাওয়া পর্যন্ত এখান থেকে যাবে না। তখন রাজা বাধ্য হয়ে তাকে বলে, হ্যাঁ, আমি তার জন্যই তোমাকে ছুঁয়ে দেখতে চাইনি, এখন তুমি আমাকে ছেড়ে দাও। এটা শুনে আনহুই তার গলা ছেড়ে দেয় এবং সেখান থেকে সে চলে যেতেই লাগছিল। ঠিক তখনই কিছু একটার সাথে হোঁচট খেয়ে রাজার কোলে এসে পড়ে আর সাথে সাথে তাদের দুজনের মধ্যে একটা কিস হয়ে যায়। এটার কারণে আনহুই রাজার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর সেখান থেকে সে চলেই যাচ্ছিল, কিন্তু রাজা তাকে পেছন থেকে টেনে ধরে আর তাকে আবারও কিস করতে যাচ্ছিল। ঠিক তখনই সে লক্ষ্য করে তার উপরে দেওয়া সেই জাদুটা আবারও জেগে উঠেছে। তাই সে আনহুইকে সাথে সাথে সেখানেই অজ্ঞান করে দেয়। সকালে যখন আনহুইয়ের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার পাশে সেই ছোট বাচ্চাটা ঘুমিয়ে রয়েছে। তখন সে তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে তার কাছে আসলো, রাতে তো সে এখানে ছিল না। এরপর সে চেয়ারের উপর খেয়াল করে দেখে রাজার পোশাকও সেখানে রয়েছে। তাই সে এবার তাকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তুমি আসলে কে? রাজা যখন আমতা আমতা করে তাকে কিছু বলতেই যাবে তখনই বাহিরে থেকে দাসী তাকে ডাকে আর তাকে বলে রাজমাতা তাকে ডেকে পাঠিয়েছে। এটা শুনে সে দ্রুত রাজমাতার কাছে চলে যায়। রাজমাতা তো উপপত্নী জিনিংকেই বেশি পছন্দ করত, তাই সে তার জন্য একটা উপহার নিয়ে এসেছিল এবং সে তাকে ওটা দিয়েও দেয়। তখন জিনিং তাকে বলে তার জন্য এত দামি একটা উপহার আনার কি দরকার ছিল, এটা তো অনেক দাম আর সে এটার যোগ্য নয়। তখন রাজমাতা তাকে বলে সে এটা তার জন্য এনেছে আর সে এটার যোগ্য। এরপর সে আনহুইকে বলে ভবিষ্যতে জিনিং এই প্রাসাদেই থাকবে, তাই সে যেন সব বিষয়ে তাকে সাহায্য করে। কিন্তু আনহু তো বিন্দাস খেয়ে যাচ্ছিল, সে তাদের দিকে তেমন একটা কোনো লক্ষ্যই দিচ্ছিল না। রাজমাতা এটা দেখে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল আর যাওয়ার সময় সে জিনিংকে বলে সে ফুলের বাগান ঘুরতে যাচ্ছে, তাই সে তাকে সাথে করে নিয়ে যেতে চায়। তারা দুজন সেখান থেকে চলে যাওয়ার পর দাসী দুইজন বাচ্চাকে সেখানে নিয়ে আসে। এরপর আনহুই রাজপুত্রকে একটা তাবিজ বের করে দেয় আর তাকে বলে এটা তার ভালোর জন্য। সে যখন রাজপুত্রকে ওই তাবিজ পরিয়ে দিতে যাচ্ছিল তখনই সেখানে উপপত্নী জিনিং চলে আসে। তাকে দেখে রাজপুত্র সাথে সাথে খুশি হয়ে যায়। জিনিংও তার জন্য একটা তাবিজ নিয়ে এসেছিল। সে তাকে বলে তুমি কি এটা পরবে? তখন সে বলে হ্যাঁ, অবশ্যই আমি এটা পরবো। এটা দেখে আনহু একটু মন খারাপ হয়ে যায় আর সে যখন তার তাবিজের কথা বলে তখন রাজপুত্র তার হাত থেকে ওই তাবিজটা নিয়ে সেখানেই ভেঙে ফেলে আর তাকে বলে আমি তোমার মতো খারাপ মহিলার হাত থেকে কিছু নিতে চাই না। তখন আনহুই সেই তাবিজটা মাটি থেকে তোলে। তখন রাজা তাদেরকে বলে রাজকুমারী কয়েক রাত জেগে তোমার জন্য এটা বানিয়েছে, যদি তোমার এটা পছন্দ না হয় এরপরেও তুমি তার সাথে এরকমটা করতে পারো না। এটার উপরে তো সেলাই করা একটা ছোট্ট বাঘও রয়েছে। তখন আনহু তাকে জিজ্ঞাসা করে তোমার কি এটা পছন্দ হয়েছে, তাহলে তুমি এটা নিতে পারো। এটা বলেই সে তার গালে একটা ছোট্ট করে চুমু দেয় আর রাজার গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। এটা দেখে তো রাজপুত্র রেগে যায় আর তার কাছ থেকে ওই তাবিজটা কেড়ে নিতে চায়। তখন জিনিং জোর করে তাদের কাছ থেকে ওই তাবিজটা কেড়ে রাজপুত্রকে দিয়ে দেয় আর তাকে বলে রাজপুত্রর জন্য যা আনা হবে সেটা তুমি অন্য কাউকে দিতে পারো না। তখন আনহু খেয়াল করে ওই বাচ্চাটির হাতে আঘাত লেগেছে, তাই সে ওটা দেখছিল আর তাকে জিজ্ঞাসা করছিল তার কি অনেক বেশি আঘাত লেগেছে। তখন সে তাকে বলে এতটুকু আঘাতে তার কিছুই হবে না। এরপর আনহু রাজপুত্রকে বলে সে তাকে শিখিয়েছিল যাতে কারোর সাথে বেয়াদবি না করে, সে কি সেটা ভুলে গিয়েছে? তখন জিনিং তাকে বলে এই প্রাসাদ রাজকুমারের আর এখানকার সবকিছুই তার, তাই সে যা ইচ্ছা তাই করবে। তখন আনহু তাকে বলে আমি এখনো রাজপুত্রের মা, তাই তাকে এখনই ক্ষমা চাইতে হবে। এটা শুনে রাজপুত্র জিনিং এর পেছনে গিয়ে লুকায়। তখন জিনিং তাকে বলে সে কখনোই ক্ষমা চাইবে না। তখন আনহু তাকে বলে আমি 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে তোমাকে ক্ষমা চাইতেই হবে। এখন সে গুনতে শুরু করে, ঠিক তখনই রাজপুত্র পেছন থেকে বেরিয়ে আসে এবং সে ওই বাচ্চাটির কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। পরের সিনে তাদের দুজনকে বাহিরে দেখি আর ঘটে যাওয়া এইসব বিষয় নিয়ে তারা দুজন কথা বলছিল। ঠিক তখনই রাজা খেয়াল করে তার ওই জাদু এখন শেষ হতে চলেছে আর সে আবারও তার রূপ চেঞ্জ করবে, যার কারণে সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এটা দেখে আনহুও তার পেছন পেছন ছুটতে থাকে। কিছু দূর যাওয়ার পরে সে আর তাকে খুঁজে পায় না, কিন্তু সে সেখানে রাজাকে
দেখতে পায়, যাকে দেখে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে রাজা হুট করেই আবার বড় হয়ে যাওয়ার কারণে তার কাছে পোশাক আশাক ছিল না, তাই সে ওখানে যে পোশাকটা পায় ওটাই তার শরীরে জড়িয়ে নেয়। কিন্তু আনহু তো তাকে দেখে পুরাই ফিদা হয়ে যায়। এরপর সে রাজার কাছে যায় আর তাকে বলে রাজার কি টপলেস পোশাক পরার শখ রয়েছে নাকি। তখন রাজা তাকে বলে কোনো একটা দাসীকে দিয়ে তার পোশাক আনাতে, কিন্তু আনহুই এটার সুযোগ নেয় আর তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। তখন রাজা তাকে ভয় দেখালে সে রাজাকে বলে আপনি কি চান যে প্রাসাদের সবাই জানুক আপনি উলঙ্গ। এটা শোনার পর রাজা তার হাত ধরে টেনে গাছের নিচে নিয়ে যায় আর তাকে বলে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ। তখন আনহুই তাকে বলে না তো, আমি তো শুধুমাত্র আপনার সাথে মজা করছিলাম। ঠিক আছে, আমি কোনো দাসীকে বলছি আপনাকে কাপড় দিয়ে যেতে। এটা বলেই তখন সে ওখান থেকে পালাতে চাইছিল, কিন্তু রাজা তার হাত ধরে টেনে তার কাছে নিয়ে আসে আর তাকে বলে আমার মনে হয় তুমি আমাকে প্রলুব্ধ করতে চাইছো। তোমার কি ভয় করে না যে রাজা তোমাকে ব্যবহার করবে। এটা বলেই সে ধীরে ধীরে আনহুর কাছে আসছিল এবং তাকে কিস করতে চাইছিল, কিন্তু আনহু তখন একটা বাহানা দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের সিনে রাজাকে দেখতে পাই সে আবারও ছোট বাচ্চায় পরিণত হয়েছিল আর সে মনে মনে ভাবছিল তার ভেতরে থাকা সেই জাদুর বিষ দিনে দিনে আরো বেশি প্রভাবশালী হয়ে উঠছে, তাই যত দ্রুত সম্ভব এটা উপসরণ করতে হবে। এরপর সে তার পার্সোনাল প্রহরীকে ডেকে আনে আর তাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষটা নির্মূল করার ঔষধ তৈরি করতে। পরের সিনে রাজপুত্রকে অসুস্থ হয়ে পড়তে দেখি। চিকিৎসক তাদেরকে জানায় তাকে পয়জন দেওয়া হয়েছে। এটা শুনে তারা তো অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে জিংনিং তো আনহুয়ের ওপর দোষ চাপাতে চাইছিল, তাই সে সবাইকে বলে আজকে তো রাজপুত্র শুধুমাত্র আনহুর দেওয়া কেকগুলোই খেয়েছে, এর মানে সে কি রাজপুত্রকে মেরে ফেলার সাহস করেছে। তখন আনহুই তাদেরকে বলে এটা জিনিং এর কাজ, সে এরকমটা করতে পারে। তখন রাজমাতা তাকে বলে জিনিং অনেকদিন ধরে রাজপুত্রর দেখাশোনা করছে, সে তার মায়ের মতো খেয়াল রাখে, তাই তার জিনিং এর উপরে কোনো সন্দেহ নেই, কারণ সে সবসময় রাজকুমারকে আগলে রেখেছে। এসব কথা বলতে বলতে রাজপুত্রের জ্ঞান ফিরে আসে। এটা দেখে আনহু তো রাজপুত্রের কাছে যেতে চায়, কিন্তু রাজমাতা তাকে কাছে যেতে দেয় না এবং প্রহরীদেরকে বলে আনহুকে বন্দি করে ফেলতে, কারণ সে মনে করছিল সে হয়তো ছোট রাজকুমারকে মেরে ফেলতে চেয়েছে। তখন আনহু তাদেরকে বলে তারা যেন ছোট রাজকুমারকে জিজ্ঞাসা করে সত্যটা কি। এখন তার কথা শুনে রাজপুত্রকে জিজ্ঞাসা করা হয় সে আসলে কি খেয়েছিল। তখন রাজপুত্র জিনিং এর দিকে তাকায় আর এটা দেখে জিনিং তো ভয় পেতে শুরু করে। তখনই আমরা এই ঘটনা ঘটার আগের কিছু দৃশ্য দেখতে পাই, যেখানে জিনিং রাজপুত্রের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। এসব কিছু ভেবেই বর্তমানে জিনিং অনেক ভয় পাচ্ছিল আর সে রাজপুত্রকে বলে তুমি শুধু আনহুর পাঠানো কেকগুলোই খেয়েছো, ঠিক বলছি না আমি? ভালো করে ভেবে দেখো, আমি তো তোমাকে কত ভালোবাসি, তাই তুমি এসব নিয়ে মিথ্যা বলতে পারবে না। আসলে সে ছোট রাজকুমারকে ম্যানিপুলেট করতে চাইছিল যাতে সে সত্যটা তাদেরকে না বলে। আর রাজপুত্র যেহেতু ছোট বাচ্চা ছিল তাই সে তার কথায় গলে যায় এবং তাদেরকে বলে সে শুধুমাত্র কেকই খেয়েছিল। এটা শুনে রাজমাতা রেগে যায় আর আনহুকে বন্দি করতে বলে। তখন আনহুই তাদেরকে বলে রাজপুত্র মিথ্যা কথা বলছে। তখন রাজমাতা তাকে বলে সে তো 6 বছরের বাচ্চা, সে কিভাবে মিথ্যা কথা বলতে পারে। এরপর রাজমাতা তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। অন্যদিকে রাজার চিকিৎসা চলছিল, যে কারণে সে বারবার বাচ্চা হয়ে যাচ্ছিল, সেই বিষ তার গা থেকে এখন বের করা হচ্ছিল। ঠিক তখনই একজন প্রহরী গিয়ে তাকে জানায় আনহুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কারণ সে ছোট রাজকুমারকে বিষ দিয়েছিল। এটা শুনে রাজা তার চোখ খুলে, ঠিক তখনই তার মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। তখন তার ডাক্তার তাকে বলে এই বিষ নির্মূল না হওয়া পর্যন্ত সে কোথাও যেতে পারবে না, যদি সে উঠে যায় তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অন্যদিকে আনহুইকে পিটিয়ে হত্যা করা হচ্ছিল। তখনই সেখানে রাজা চলে আসে আর তাদের সবাইকে থামতে বলে। এরপর সে আনহুইকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যেতে যাচ্ছিল। তখনই রাজমাতা তাকে বলে সে আমাদের শেষ বংশধরকে মেরে ফেলতে যাচ্ছিল আর তুমি তাকে বাঁচাচ্ছ। তখন রাজা তাকে বলে প্রিন্সেসকে এভাবে অপবাদ দেওয়া ভুল, আমি অবশ্যই এই বিষয়ে তদন্ত করব আর যে আসল অপরাধী তাকে ধরে কঠিন শাস্তি দিব। এরপরে সে আনহুইকে রুমে নিয়ে যায় এবং তার ক্ষতস্থানে ওষুধ লাগাতে শুরু করে। তখন আনহুই তাকে বাঁচানোর জন্য রাজাকে ধন্যবাদ জানায়। তখন রাজা তাকে বলে তুমি আমার একমাত্র রানী, তাই তোমাকে যদি আমি রক্ষা না করি তাহলে কে করবে। এখন থেকে এই রাজা তোমার ভরসা, রাজা তোমার কাছে স্বীকারোক্তি দিচ্ছে। এটা শুনে আনহুই তার দিকে ঘুরে অবাক হয়ে তাকিয়ে থাকে আর এই সব কিছু ভেবে সে ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই রাজা তার হাত ধরে টান
টান দেয়, যার কারণে সে রাজার গায়ের উপর এসে পড়ে এবং আবারও রাজার ঠোঁটের সাথে তার ঠোঁট লেগে কিস হয়ে যায়। এরপরে তারা দুজন উঠে বসে। তখন আনহুই আবারও রাজাকে আকার ইঙ্গিতে কিছু কথা বলে, যেটা শুনে রাজা তাকে বলে, মনে হচ্ছে আমার থেকে বেশি তুমি রোমান্টিক। এসব কথা বলতে বলতে আনহুই রাজাকে কিস করতে যাচ্ছিল। ঠিক তখনই রাজা অনুভব করে সেই বিষটা আবারও তার কাছে ফিরে এসেছে। এটা বুঝতে পেরে রাজা সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই আনহুই তার হাত ধরে আটকায় আর তাকে বলে, তুমি কি এই মুহূর্তে আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? তুমি এটা আমার সাথে করতে পারো না। তখন রাজা তাকে বলে তার বিশেষ কিছু কাজ আছে, তাই এখন তাকে বিশ্রাম নিতে হবে, আর সুস্থ হলে সে আবারও তার কাছে আসবে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। কিন্তু আনহুই এরপরেও রাজার পিছু করতে থাকে এবং বাহিরে আসার পর সে আবারও সেই ছোট বাচ্চাটিকে দেখে আর সেও আনহুইকে দেখে মিষ্টি করে হাই বলে। পরের সিনে রাজাকে ডাক্তারের সাথে কথা বলতে দেখি। তার ডাক্তার তাকে বলে বিষ যখন বের করা হচ্ছিল তখন সে অর্ধেক অবস্থায় এখান থেকে চলে গিয়েছে, সেজন্য এখন বিষক্রিয়া যে কোনো মুহূর্তেই হতে পারে। যেমন আগে 7 ঘন্টা পর পর সে চেঞ্জ হয়ে যেত, কিন্তু এখন সে যে কোনো মুহূর্তেই চেঞ্জ হয়ে যাবে। তখন রাজা তাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তার শরীর থেকে এই বিষটা বের করে ফেলতে আর দ্রুত তাকে সুস্থ করে ফেলতে। এটা শুনে ডাক্তার তাকে বলে এটা বের করা যাবে, তবে একটু সময় প্রয়োজন। এরপরে ডাক্তার সুই ফুটিয়ে তার চিকিৎসা আবারও শুরু করে আর আমরা দেখতে পাই সে আবারও আগের রূপে ফিরে এসেছে। পরের দিন রাজমাতার ভোজন সভা উপলক্ষে সেখানে একটি বার্থডে প্রোগ্রাম রাখা হয়েছিল। সেখানে বসে সবাই খাবার খাচ্ছিল। তখন জিনিন তাদের সবাইকে বলে আজকে এই জন্মদিন উপলক্ষে সবাই একটা করে কবিতা বলবে এবং যে বিজয়ী হবে তাকে একটি পুরস্কার দেওয়া হবে। তখন রাজমাতা তাদেরকে একটি হেয়ার পিন দেখায় আর তাদেরকে বলে এই হেয়ার পিনটা 10,000 ইউন দিয়ে সে বিশেষভাবে তৈরি করে এনেছে আর কবিতা আবৃত্তি করে যে জিতবে এটা তাকে দেওয়া হবে। ঠিক তখনই রাজা সেখানে আনহুকে নিয়ে চলে আসে। আনহুকে দেখে তো রাজমাতা একটু রেগে যায়, কারণ সে আগে থেকেই তার উপর রাগ করেছিল, তাই সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন রাজা তার সাপোর্টে কথা বলে, যার কারণে সে তাকে এখান থেকে বের করে দিতে পারে না। তখন জিনিং তাদেরকে বলে আজকের পার্টির মেন প্রোগ্রাম হলো কবিতা আবৃত্তি, আর আমার মনে হয় না যে আনহুই এখানে কবিতা আবৃত্তি করতে পারবে, আর এটা তার জন্য লজ্জাজনক, তাই এখান থেকে তার চলে যাওয়া উচিত। কিন্তু তখনই রাজা তার সাপোর্ট নিয়ে বলে আনহুই তার রানী, তাই তার যেখানে ইচ্ছা সে সেখানেই যেতে পারে। তার এরকম সাপোর্টিভ কথা শুনে আনহুই তো অনেক বেশি অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে যে এখন রাজাও অনেকটাই আগের থেকে বদলে গিয়েছে। তাই সে এবার জিনিংকে বলে কে বলেছে আমি কবিতা আবৃত্তি করতে পারি না। এটা শুনে জিনিং তাকে বলে এটা কোনো সহজ বিষয় নয়, তুমি নিজে কখনো কোনো কবিতাও লিখতে পারো না, আর কবিতা বলা তো দূরের কথা, আজকে এখানে অনেক মানুষ রয়েছে, তাই আমি চাই না তাদের সামনে তুমি অপমানিত হও। তখন আনহুই তাকে বলে তোমার যদি সাহস থাকে তাহলে তুমি আমার সাথে কবিতা আবৃত্তি করে দেখাও। এটা শুনে রাজা আনহুইকে বলে তোমাকে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে না। তখন আনহুই তাকে বলে আপনি আমার উপরে বিশ্বাস রাখুন, আমিই জিতবো। আনহুই তো আধুনিক যুগ থেকে এসেছিল আর সে 300-রও বেশি কবিতা মুখস্থ রেখেছিল, তাই সে এটা নিয়ে কনফিডেন্ট ছিল যে প্রতিযোগিতায় সেই জিতবে। একটু পরে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সেখানে জিনিং খুব সুন্দরভাবে কবিতা আবৃত্তি করে, যেটা শুনে সবাই মুগ্ধ হয়ে যায় আর তার প্রশংসা করতে শুরু করে। এরপর চলে আসে আনহুইয়ের পালা। আনহুইকে তো সবাই প্রথমে বাধাই দিচ্ছিল, কিন্তু পরবর্তীতে যখন সে আবৃত্তি শুরু করে তখন তার আবৃত্তি শুনে রাজমাতা সহ সবাই অবাক হয়ে যায় এবং জোরে জোরে তালি বাজাতে শুরু করে। আর এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত আনহুই জিতে যায়, যার কারণে সেই হেয়ার পিনটা তাকে উপহার দেওয়া হয়। এরপর আনহুই রাজা এবং ছোট রাজকুমার একসাথে হেঁটে যাচ্ছিল। আনহুই তো হেয়ার পিনটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, যেটা দেখে রাজারও অনেক ভালো লাগছিল। এবারে যেতে যেতে তাদের দুজনের মধ্যে কিছু খুনসুটি হতে শুরু করে। তারা দুজন একে অন্যের সাথে কথা বলছিল। ঠিক তখনই ছোট রাজকুমার কেঁদে ফেলে এবং সে তাদেরকে জানায় সে ওই দিন মিথ্যা কথা বলেছিল। তখন রাজা তাকে বলে যেহেতু সে মিথ্যা বলেছিল তাই সে যেন আনহুইয়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। এটা শুনে ছোট রাজকুমার আনহুইয়ের কাছে ক্ষমা চায় আর তাকে বলে তার জন্য যে সে মার খেয়েছে সেটার জন্য কি সে তাকে কখনো ক্ষমা করতে পারবে। সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। এসব কিছু দেখে আনহুইও তাকে ক্ষমা করে দেয়। এরপরে প্রথমবারের মতো ছোট রাজকুমার আনহুইকে মা বলে ডাকে। এটা শুনে আনহুই তো অনেকটাই খুশি হয়ে যায়। এরপর ছোট রাজকুমার আনহুইকে বলে সামনে যেহেতু তার জন্মদিন রয়েছে তাই তার জন্মদিনে সে সারাদিন তার সাথেই কাটাতে চায়। এটা শুনে আনহুই চিন্তায় পড়ে যায় আর সে ভাবতে শুরু করে উপন্যাসের মধ্যে তো এই মহিলার জন্মদিন আসার আগে
আগেই তার মৃত্যু ঘটে। তাহলে আমি কি এই গল্পটা বদলে ফেলেছি? হয়তোবা এরকমই কিছু একটা হবে। এটা ভেবে সে রাজকুমারকে বলে, ঠিক আছে, ওই দিন সারাদিন আমি তোমার সাথেই কাটাবো। এরপর সে রাজকুমারের সাথে থাকা আরো একটি বাচ্চার কথা ভাবে আর মনে মনে ভাবতে থাকে, ওই বাচ্চাটা তো আমার হাতের কেক অনেক পছন্দ করে, সে কোথায় গিয়েছে? এটা ভেবে সে রাজাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আমাদের এই প্রাসাদে কি আরো একটা বাচ্চা রয়েছে? তখন রাজা বুঝতে পারে এই বাচ্চাটা তো সে নিজেই। তাই সে আনহুইকে না বলে সেখান থেকে চলে যায়। রাত্রেবেলা রাজাকে দেখি সে তার প্রহরীকে দিয়ে আনহুইয়ের জন্য অনেক রকমের গহনা আনায়, যেগুলো সে আনহুইয়ের জন্মদিনের উপহার হিসেবে আনিয়েছিল। তার প্রহরী তাকে বলে সকালবেলায় সে এগুলো আনহুইয়ের কাছে পাঠিয়ে দিবে। তখন রাজা তাকে বলে সে আনহুইকে প্রমিস করেছে যে তার বার্থডেতে সে সারাদিন তার সাথেই থাকবে। পরের দিন সকালে যখন জিনিং এর দাসী তাকে জানায় রাজা আর রাজপুত্র আনহুইয়ের বার্থডের দিন সারাদিন তার সাথেই থাকবে এবং তারা কি কি করবে, তখন সে অনেক বেশি রেগে যায় এবং তার হাতে থাকা চায়ের কাপটি ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে রাজপুত্র চলে আসে। তাকে দেখে জিনিং স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে আর তাকে বলে, তুমি যে মিথ্যা কথা বলেছো, এটার জন্য কি তোমাকে আনহুই বকা দেয়নি? তোমার সাথে খারাপ ব্যবহার করেনি? তখন রাজপুত্র তাকে জানায় যে না, সে স্বাভাবিকভাবে তার সাথে কথা বলেছে আর তাকে একটুও অপমান করেনি। এটা শুনে জিনিং এর ভেতরে অনেক রাগ হচ্ছিল, কিন্তু একটু পরে তার ভেতরে আবার একটা শয়তানি বুদ্ধিও চলে আসে আর সে এবার রাজপুত্রকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে চায়। এসব কিছু ভেবে সে রাজপুত্রকে বলে, চলো আমরা বাহিরে ঘুড়ি উড়াতে যাই। অন্যদিকে আনহুইকে দেখি তার বার্থডে উপলক্ষে সে নিজের হাতে কেক বানিয়েছিল। এটা দেখে দাসীরাও তো অনেক আলোচনা করছিল, কারণ তারা এর আগে কখনোই এই ধরনের কেক কেটে জন্মদিন পালন করতে দেখেনি আর এরকম খাবারও তারা খায়নি। তাই তারা গভীর আগ্রহে বসেছিল কেক খাওয়ার জন্য। ঠিক তখনই সেখানে জিনিং ছোট রাজপুত্রকে নিয়ে চলে আসে আর আনহুইকে একা বসে থাকতে দেখে তাকে ছোট করে কথা বলতে থাকে। জিনিং তাকে বলে, তুমি রাজার জন্য অপেক্ষা করছো, কিন্তু সে এখনো তোমার কাছে আসেনি, কারণ তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। সে তো এখন প্রাসাদেই নেই আর সারাদিন সে প্রাসাদে ফিরবেও না। তার এসব কথা শুনে আনহুই মনে মনে ভাবছিল, তাহলে কি রাজা তাকে মিথ্যা কথা বলেছে? কিন্তু সে তো তাকে কথা দিয়েছিল যে আজকে সারাদিন রাজা তার সাথেই থাকবে। অন্যদিকে রাজাকে দেখি সে বাক্স ভর্তি গয়না নিয়ে আনহুইয়ের কাছে আসছিল এবং তার প্রহরী তাকে বারবার নিষেধ করছিল যাতে সে ওই বাক্সটা নিজে না নিয়ে যায়। মানে তার প্রহরী চাইছিল এত বড় ভারী বাক্সটা সে রাজাকে কিভাবে বহন করতে দিবে, এটা তো তার বহন করার কথা। তাই সে বারবার ওই বাক্সটা তার কাছে চাইছিল, কিন্তু রাজা তাকে বলে এই বাক্সটা সে নিজে হাতে আনহুইকে দেবে আর এটা তাকে করতে হবে ওই বিষটা জেগে ওঠার আগেই, মানে সে ছোট হয়ে যাওয়ার আগেই এই কাজটা তাকে শেষ করতে হবে। অন্যদিকে এখনো জিনিং আনহুইকে ছোট করে কথা বলছিল আর ছোট রাজপুত্রকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু আনহুই একটু কেক এনে ছোট রাজকুমারকে খেতে দেয়। ছোট রাজকুমারেরও সেই কেকটা দেখে খুব খেতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু জিনিং সেই কেকটা ছুঁড়ে ফেলে দেয় আর তাকে বলে, তুমি তার খাবার খেতে পারো না। তুমি কি ভুলে গেছো সে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল আর তোমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল? কিন্তু ছোট রাজকুমার তাকে বলে সে তার মায়ের সাথে এখন থেকে প্রতিদিন রাতে ঘুমাতে চায় আর সে তার সাথেই থাকতে চায়। কিন্তু এটা শুনে জিনিং রাজপুত্রকে আনহুর ব্যাপারে আজে বাজে কথা বলতে শুরু করে। তখন আনহুও তার উপরে একটু রেগে যায় আর তাকে বলে, তুমি কি বলতে চাইছো? আমি আমার ছেলেকে বিষ দিয়েছিলাম? তুমি কি এটা যুক্তি সহ বলতে পারবে যে এটা আমি দিয়েছিলাম? তখন রাজপুত্র জিনিংকে বলে, আমি শেষবার যখন দেখেছিলাম তখন তুমি ওই কেকের ভেতরে কিছু একটা মেশাচ্ছিলে। তখন আনহুই তাকে বলে, রাজকুমার আমাকে পছন্দ করে এবং আমাকে ভালোবাসে। রাজকুমারও এই কথা স্বীকার করে। এসব কিছু শুনে জিনিং তো অনেক বেশি রেগে যায় আর সেখান থেকে রাগ করে চলে যায়। রাতে আনহুই তার ঘরের ভেতরে একা একা কথা বলছিল আর পায়চারি করছিল। তখনই হঠাৎ করে তার দরজায় কেউ নক করে। সে যখন দরজা খোলে তখন সে অনেক গহনা দেখতে পায়, যেটা দেখে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই বাক্সর পাশ থেকে ওই ছোট ছেলেটি বের হয়ে আসে। তখন আনহুই তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই সব কিছু চুরি করে এনেছো? তখন বাচ্চাটি তাকে বলে, না, এসব কিছু আমার। এটা শুনে আনহুই হেসে তাকে বলে, আমি তো জানতামই না যে তুমি এত ধনী। আচ্ছা, তোমার কি বিয়ে হয়েছে? এটা শুনেই তো ছোট বাচ্চাটির মুখ কালো হয়ে যায়। তখন আনহুই তাকে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত ছোট বাচ্চার মুখ এভাবে কালো করতে হবে না, চলো আমরা একসাথে ঘুমাই। এটা বলে সে তাকে ঘরের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বাচ্চাটি তার সাথে কিছুতেই যেতে চাইছিল না। তখনই সে খেয়াল করে সেই কালো জাদুর প্রভাব আবারও কমে যাচ্ছে, এর মানে সে আবারও রাজাতে রূপান্তরিত হবে। এটা দেখে সে জোর করে আনহুইয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে আনহুইও তো তার পিছুই ছাড়ছিল না, সেও তার পেছন পেছন চলে আসে, কিন্তু আনহুই তাকে হারিয়ে ফেলে। তখনই হঠাৎ করে একটা বড়
বড় বালতির ভেতর থেকে রাজা বেরিয়ে আসে। এটা দেখে তো আনহুই চিৎকার করে ওঠে আর চোখ বন্ধ করে ভূত ভূত করতে থাকে। তখন রাজা তার হাত ধরে বলে, এটা আমি। তখন আনহুই তাকে বলে, আপনি এই মধ্যরাতে ভূতের ভান কেন করছেন? তার উপরে আপনার পরনে কোনো পোশাকও নেই। তখন রাজা তাকে বলে, গোসল করতে এসে তার পোশাক চুরি হয়ে গেছে। এটা শুনে আনহুই তো অবাক হয়ে যায় আর তাকে বলে, রাজা কি আমার বাড়ির সামনে গোসল করে? এটা আমি বিশ্বাস করতে পারছি না। তখন রাজা তাকে বলে, তোমার বিশ্বাস করতে হবে না, কারণ আমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারি। তখনই পাশে থেকে একজন প্রহরী আনহুইকে জিজ্ঞাসা করে সেখানে কি হচ্ছে। আনহুই তাকে কিছু বলতেই যাবে, তখনই রাজা তার মুখ চেপে ধরে। এরপর সরাসরি সে তাকে কিস করতে থাকে। একটু পরে রাজা আনহুইকে জোর করে ঘরের ভিতরে নিয়ে আসে। তখন আনহুই তার উপরে রেগে যায় আর সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু রাজা তাকে জোর করে ধরে রাখে। তখন আনহুই তার উপরে চিৎকার করতে শুরু করে আর তাকে বলে, ওহো, আমি তো জানতামই না যে আপনি মেয়েদের প্রলুব্ধ করেন এবং রাতে এভাবে কাপড় ছাড়াই ঘুরে বেড়ান। আপনি এখনই এখান থেকে চলে যান, নইলে আমাকে যেতে দিন। এটা বলেই সে রাজাকে ধাক্কা মারে। তখন রাজাও একটু রেগে যায় আর তাকে বলে সে রাজার সাথে এরকম আচরণ কিভাবে করতে পারে। তখন আনহুই নিজেকে একটু শান্ত করে আর তাকে বলে, আপনি আমাকে কথা দিয়েছিলেন আজকে সারাদিন আপনি আমার সাথেই থাকবেন, কিন্তু আপনি সকাল থেকে গায়েব হয়ে গিয়েছেন এবং সবার কাছে আমাকে হাসির পাত্রী বানিয়েছেন। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমার সাথে এরকমটা না করলেও পারতেন। তখন রাজা তাকে বলার চেষ্টা করছিল যে এসব কিছুর জন্য সে দায়ী নয়, কিন্তু সে তাকে সবকিছু বলতে পারছিল না। আর এটা নিয়ে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। তারা দুজন চেঁচামেচি করতে করতে এক সময় আনহুই বলে ওঠে, আমি যদি আর কখনোই আপনার চেহারা না দেখতে পেতাম। এটা শোনার পর রাজারও অনেক বেশি রাগ হয়ে যায় আর সে ওখান থেকে সাথে সাথে চলে যায়। এদিকে আনহুই রাজার উপরে রাগ করে, যার কারণে পরের দিন সকালবেলা সে এমন একটা দোকানে চলে যায় যেখানে টাকার বিনিময়ে অনেক সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায় আর তাদেরকে বলে তার জন্য এখানকার সবচেয়ে সুদর্শন ছেলে এনে দিতে। এখন প্রিন্সেস তাদের এখানে এসেছে দেখে তারা তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং ভেতরে নিয়ে গিয়ে বিভিন্ন রকম খাবার পরিবেশন করে। সেখানে একজন ছেলে রাজকুমারীর গা হাত পা টিপে দিচ্ছিল এবং অন্যজন খাইয়ে দিচ্ছিল। এভাবেই তারা কয়েকজন মিলে রাজকুমারীর সেবা করছিল আর তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল। ঠিক তখনই সেখানে রাজা তার বাচ্চার রূপ নিয়ে চলে আসে আর রাজকুমারীর উপরে রেগে যায়। তাকে দেখে আনহুই দ্রুত তার কাছে এগিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কাল রাতে কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। তখন ওই ছেলেগুলো এই বাচ্চাটির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু আনহুই এ ব্যাপারে তাদেরকে তেমন কিছু বলে না আর বাচ্চাটিকে বলে এই জায়গাটা তার জন্য নয়, তাই সে তাকে এখান থেকে পাঠিয়ে দিবে এখন। কিন্তু সে তো আনহুইকে ছাড়া সেখান থেকে যাবে না, সেজন্য সে আনহুইয়ের সাথে জেদ করতে শুরু করে আর তাকে বলে সে তাকে ছাড়া কোথাও যাবে না আর তাকে বলে তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি কিন্তু এবারে কান্না করতে শুরু করব। এটা বলেই সে জোরে জোরে কান্না করতে থাকে, যার কারণে আনহুই এবার তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, মানে এক প্রকার বাধ্য হয়ে যায়। এরপর আমাদেরকে রাতের সিন দেখানো হয় যেখানে আনহুই তো সেই ছোট বাচ্চাটিকে নিয়ে ঘুমিয়েছিল, কিন্তু একটু পরেই সে পরিবর্তন হয়ে বড় হয়ে যায়। কিন্তু এবার সে কোথাও যায় না, বরং সে আনহুইয়ের পাশেই ঘুমিয়ে থাকে। সকালে যখন আনহুইয়ের ঘুম ভাঙে তখন সে তার পাশে রাজাকে দেখতে পায় আর সে অবাক হয়ে উঠে বসে আর তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। তখন রাজা তাকে বলে কাল রাতেই তো তুমি আমাকে এখানে নিয়ে এসেছিলে। এটা শুনে আনহুই তো অন্যদিক হয়ে ভাবতে শুরু করে, তার তো স্পষ্ট মনে আছে যে গতকাল রাতে সে ওই ছোট বাচ্চাটিকে তার পাশে নিয়ে শুয়েছিল, তাহলে এখানে এখন রাজা কিভাবে আসলো। সে যখন ওখান থেকে উঠে যেতে চাইছিল তখন রাজা তার হাত ধরে আর তাকে বলে সে কোথায় যাচ্ছে, কিন্তু আনহুই তো তার উপরে রেগেছিল, তাই সে আবারও রাজাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। কিন্তু রাজা এবার তাকে কোনো উত্তর দেয় না, বরং তাকে সরাসরি সরি বলে। রাজা তার কাছে তার ভুল স্বীকার করে আর তাকে বলে সে কথা দিয়েও তার জন্মদিনে আসতে পারেনি, এই জন্য তো প্রিন্সেসের রাগ হবেই। তাই আমিও আমার ভুল স্বীকার করছি এবং এই জন্মদিনের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিপূরণও দিতে চাই। এটা বলেই সে আনহুয়ের কাছে চলে আসে। পরের সিনে জিনিংকে দেখি সে আনহুয়ের উপরে অনেক বেশি রেগেছিল, কারণ আনহুয়ের কারণে তার হাত থেকে সবকিছু বেরিয়ে যাচ্ছিল এবং সবাই এখন তার থেকে বেশি আনহুইকে চাইছিল, যার কারণে সে এবার একটা ষড়যন্ত্র করে এবং ছোট রাজকুমারের নাম দিয়ে আনহুয়ের কাছে একটি ভোজনের আমন্ত্রণ জানায়। আনহুই যখন সেখানে আসে তখন সে ওখানে কাউকে দেখতে পায় না আর সে একটু অবাক হয়ে যায়, কিন্তু এরপরেও সে চিল মোডে সেখানে বসে পড়ে আর সেখানকার লোককে
লোককে বলে তাকে কিছু ওয়াইন আর খাবার এনে দিতে। সেই লোকটিও আনহুইয়ের জন্য খাবার আনার সময় তার ওয়াইনের ভেতরে কিছু একটা মিশিয়ে দেয়, যেটা খাওয়ার পরে আনহুই সেখানে জ্ঞান হারায়। সেই দিক দিয়েই তখন রাজা আর তার প্রহরী যাচ্ছিল। আসলে রাজা আনহুইকে দেওয়ার জন্য কিছু দামি দামি উপহার কিনেছিল, আর এ বিষয়ে তারা কথা বলছিল। ঠিক তখনই তার প্রহরী দেখতে পায় দূরে একজন দাসী দাঁড়িয়ে আছে এবং সেই দাসীটা ওই হোটেলের ছেলেকে কিছু টাকা দিচ্ছে। এসব কিছু দেখে রাজার সন্দেহ হয়। এদিকে জিনিং এর প্ল্যান অনুযায়ী দুজন ছেলেকে আনহুইয়ের কাছে পাঠানো হয়, যাতে তারা দুজন আনহুইয়ের সাথে সম্পর্ক তৈরি করে এবং এটা দেখিয়ে জিনিং আনহুইকে বদনাম করতে চায়। তারা দুজন রাজকুমারীর কাছে আসতে যাবে, ঠিক তখনই সেখানে রাজা চলে আসে আর আনহুইকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। রাজা যখন তাকে বেডে শুইয়ে দিয়ে ডাক্তারকে ডাকতে চাইছিল, তখন আনহুই তাকে টেনে তার কাছে নিয়ে আসে আর তাকে বলে আমি খুব গরম হয়ে গিয়েছি। এটা বলে সে তার কাছে আসতে চাইছিল, কিন্তু রাজা তখন তাকে জিজ্ঞাসা করে আনহুই আপনি কি জানেন আমি কে? কিন্তু আনহুই যেহেতু ওই ওষুধটা খেয়েছিল তাই সে নিজেকে আর সামলাতে পারছিল না, এই জন্য সে রাজাকে জোর করে কিস করে ফেলে। কিন্তু রাজাও তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাকে বলে নিজের চোখ খুলতে আর তাকে দেখতে। তখন আনহুই তার চোখ খোলে আর রাজাকে দেখতে পায় এবং তাকে সম্মতি জানায়। তখন রাজাও এটাতে রাজি হয়ে যায় আর তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে জিনিংকে দেখি, তার কাছে তার দাসী আসে এবং তাকে বলে তাদের প্ল্যান অনুযায়ী সব কাজ হয়ে গেছে। এটা শুনে জিনিং খুশি হয়ে যায় আর সে রাজমাতার কাছে গিয়ে বলে আমি শুনেছি আনহুই নাকি একটা হোটেলে রয়েছে আর সে বিভিন্ন রকম ছেলেদের সাথে সেখানে থাকছে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে গিয়ে দেখে আসুন। অন্যদিকে রাজা আর আনহুইকে দেখি, আনহুই তখনও ঘুমিয়েছিল। তখন রাজা বুঝতে পারে তার ওই কালো জাদুটা আবারও জেগে উঠেছে আর সে এখন আবারও ছোট বাচ্চায় রূপান্তরিত হবে, তাই সে দ্রুত সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে জিনিং রাজমাতাকে নিয়ে চলে আসে। রাজমাতা তাকে এই অবস্থায় দেখে তো অনেক বেশি রেগে যায় আর তাকে বন্দি করে নিয়ে সেখান থেকে চলে যায়। এসব কিছু আড়াল থেকে ছোট রাজা দেখছিল আর সে আনহুইকে বাঁচানোর জন্য সেখানে যেতে চাইছিল, কিন্তু তখনই তার প্রহরী তাকে আটকায় আর তাকে বলে সে যদি এখন তাদের সামনে যায় তাহলে কেউ তার কথা মানবে না, তাই সবচাইতে ভালো হয় যদি সে নিজেকে রূপান্তরিত করে আবার রাজা হতে পারে, মানে ছোট থেকে বড় হয়ে যেতে পারে। অন্যদিকে আনহুই ও রাজমাতাকে বলছিল সে কিছুই বুঝতে পারছে না তার সাথে এসব কিছু কি হচ্ছে। তার কাছে একজন দাসী এসে বলেছিল ছোট রাজকুমার তাকে খেতে ডেকেছে, সেজন্য সে ওই হোটেলে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পর সে কাউকেই দেখতে পায়নি, সেজন্য সে ওখানে কিছু খাবার অর্ডার করেছিল আর যখনই সে ওয়াইন খায় তখন তার কিছু একটা হয়ে গিয়েছিল। এরপরেই সে নিজেকে বেডরুমে আবিষ্কার করে, এর বাইরে তার আর কিছুই মনে নেই। তখন জিনিং তাকে বলে সত্যটা আমরা সবাই দেখেছি, তাই তুমি স্বীকার করে নাও তুমি এলোমেলো অবস্থায় ছিলে। তখনই সেখানে একজন চিকিৎসক আসে আর তাদের সবাইকে জানায় সে আনহুইয়ের দেহ পরীক্ষা করে জানতে পেরেছে যে আনহুই এখন আর ভার্জিন নেই। অন্যদিকে এইসব কিছু দেখে রাজা নিজেও বসে পড়ে নিজেকে বড়তে রূপান্তরিত করার জন্য। এদিকে আনহুইয়েরও মনে পড়ে যায় তার সাথে আসলে কি ঘটেছিল, কিন্তু সে রাজার কথা কাউকে বলে না। তখন রাজমাতা তাকে শাস্তি দেয়, কিন্তু ছোট রাজকুমার তার মাকে শাস্তি পেতে দিবে না, তাই সে তাদের সবাইকে বাধা দিচ্ছিল এবং সবার কাছে কান্নাকাটি করে অনুরোধ করতে থাকে তারা যাতে তার মাকে শাস্তি না দেয়। এদিকে নিজিংও রাজপুত্রের উপর একটু রেগে যায় আর তারা কেউই রাজপুত্রের কোনো অনুরোধ রাখে না। রাজমাতাও দাসীদেরকে আদেশ করে যাতে রাজপুত্রকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তার কথা অনুযায়ী দাসীরা রাজপুত্রকে জোর করে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরে তারা আনহুইকে শাস্তি দিচ্ছিল, তার আঙুলগুলো চাপ দিয়ে ধরে রাখা হয়েছিল এবং তাকে সব সত্য কথা বলতে বলা হয়েছিল। অন্যদিকে রাজাও অনেক কষ্ট করে নিজেকে রূপান্তরিত করে আর দ্রুত সেখানে পৌঁছে যায়। সে এসে আনহুইকে বাঁচিয়ে নেয় আর তাকে বলে তুমি ভয় পেও না, এখন আমি এখানে এসে গিয়েছি। তখন রাজমাতা তাকে বলে তুমি ঠিক সময়ে এসেছো, আনহুইয়ের অন্য একটা ছেলের সাথে সম্পর্ক রয়েছে, সে এত বড় একটা জঘন্য অপরাধ করেছে, তাই আজকে তুমি সবার সামনে তাকে হত্যা করবে এবং তাকে উচিত শিক্ষা দিবে। যিনিও আনহুইয়ের সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলছিল। তখন রাজা তাদেরকে বলে আজকে আনহুইয়ের সাথে হোটেলে অন্য কোনো ছেলে ছিল না, বরং তার সাথে আমি ছিলাম। তোমাদের কি এই বিষয় নিয়ে আর কিছু বলার আছে? এটা শুনে তো জিনিং বিশ্বাস করতে পারছিল না। তখন রাজা তাকে বলে কেন, তুমি কেন বিশ্বাস করতে পারছো না? তার মানে কি আজকে আনহুইয়ের সাথে অন্য কারোর থাকার কথা ছিল? এটা শুনে জিনিং একটু ইতস্থিত বোধ করে আর তাকে বলে রাজা কি বলতে চাইছে। তখন রাজা তার সৈন্যদের দিয়ে ওই ছেলেদের ধরে আনায়। তখন সেই ছেলেটি তাদেরকে সব সত্যি কথা বলে দেয় যে জিনিং এর দাসী তাদেরকে টাকা দিয়ে এই কাজটা করতে বলেছিল। তখন জিনিং নিজেকে
বাঁচানোর জন্য তার দাসীকে একটা থাপ্পড় মারে আর সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দেয়। তখন তার দাসীও তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু সে তাদেরকে বলে না যে আসলে এটা জিনিংই করিয়েছিল। এরপর জিনিং রাজমাতার কাছে ক্ষমা চাইতে শুরু করে যে তার দাসী এই কাজটা করেছে, কিন্তু রাজমাতা তো তার উপরে অনেক বিশ্বাস করত এবং তাকে অনেক ভালোবাসতো, তাই সে সহজেই তাকে মাফ করে দেয় এবং সৈন্যদেরকে আদেশ করে যাতে অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। সবাই চলে যাওয়ার পর জিনিং তো মনে মনে অনেক বেশি রেগে যায় আর মনে মনে বলছিল, এইবারের জন্য তোমার ভাগ্যটা অনেক ভালো, কিন্তু সামনের বার তুমি আর বাঁচবে না। রাজা আনহুইকে বেডে শুইয়ে দেয়। আনহুও এখন অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল। তখন ডাক্তারকে ডাকা হলে ডাক্তার তাকে জানায় যেহেতু পরপর 2 বার সে আঘাতপ্রাপ্ত হয়েছে তাই এবারে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে বিশেষ কিছু ওষুধ দেওয়া হয়েছে যেগুলো খেলে আশা করি সে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। পরের সিনে জিনিংকে দেখি, সে এবারে আনহুইয়ের বোনকে ডেকে পাঠায় এবং তাকে নিয়েই একটা নতুন ষড়যন্ত্র শুরু করে দেয় রাজা আর আনহুইয়ের সম্পর্ক ভাঙার জন্য। অন্যদিকে আনহুইকে দেখি, সে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। তখনই তার কাছে রাজা আসে এবং তাকে দেওয়ার জন্য যে উপহারগুলো নিয়ে এসেছিল সেগুলোও নিয়ে আসে। এত সুন্দর সুন্দর গহনা দেখে আনহুই তো অনেক বেশি খুশি হয়ে যায়। তার বার্থডে উপলক্ষে রাজা তার জন্য এসব কিছু নিয়ে এসেছে। এরপর রাজা তাকে বলে এখন থেকে শুধুমাত্র তার একমাত্র স্ত্রী সে হবে। পরের সিনে রাজা, আনহুই আর ছোট রাজকুমার যখন একসাথে কথা বলছিল তখনই সেখানে আনহুইয়ের বোন চলে আসে। তাকে দেখে আনহুই বুঝতে পারে যে সে এখানে কি জন্য এসেছে, কারণ উপন্যাসটি তো সে আগে থেকেই পড়ে রেখেছিল। সেজন্য আনহুই তাকে দেখে তেমন একটা খুশি হয় না। এদিকে আনহুইয়ের বোন রাজার সাথে ফ্লার্ট করতে শুরু করে। এটা দেখে আনহুই তাকে বলে যেহেতু রাজার পাশে এখন অন্য মেয়ে আছে তাই এখানে আমার আর কোনো প্রয়োজন নেই। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন রাজাও তার হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে সে তো অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করার সাহস কারোর নেই। ছোটবেলা থেকেই আমি আনহুইয়ের থেকে বেশি এগিয়ে আছি, কিন্তু এরপরেও সে কেন প্রিন্সেস হবে, আমি কেন নই? এখানে বোঝা যাচ্ছিল যে সে আনহুইকে কতটা হিংসা করে। অন্যদিকে রুমে ফিরে আসার পর আনহুই তার বোনকে নিয়ে চিন্তা করছিল। ঠিক তখনই তার কাছে রাজা চলে আসে। রাজাকে দেখে সে জিজ্ঞাসা করে সে কেন তার বোনের কাছ থেকে চলে আসলো। এটা শুনে রাজা রেগে যায় আর তাকে বলে তুমি কি বোকা নাকি বোকা সাজার ভান করছো? তুমি কি এটা বুঝতে পারছো না যে আমি তোমাকে পছন্দ করি? আমি যদি তোমাকে পছন্দ নাই করতাম তাহলে সারাদিন আমি তোমাকে ফলো কেন করি? তখন আনহুই মনে মনে ভাবতে থাকে কিন্তু আমি তো ওই বইটিতে পড়েছিলাম প্রথম দেখাতেই রাজা আমার বোনের প্রেমে পড়ে যায়। এটা ভেবে সে রাজাকে বলে আপনি তাকে পছন্দ করেন না, সে তো আমার থেকেও বেশি সুন্দর। এটা শুনে রাজা তাকে বলে তুমি কি তাকে নিয়ে হিংসা করছো? তখন সে রাজার এই কথা অ্যাভয়েড করতে চায়। তখন রাজা সাথে সাথে তাকে কিস করে আর তাকে বলে আমার হৃদয়ে একমাত্র তুমিই রয়েছো, তাই অন্য কাউকে নিয়ে কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। পরের সিনে জিনিংকে দেখি, যখন সে আনহুইয়ের বোনের কাছ থেকে জানতে পারে যে সে রাজাকে প্রেমে ফেলতে পারেনি তখন তো সে তার উপরে অনেক বেশি রেগে যায়। তখন সে তাকে বলে তাকে আরেকটা সুযোগ দিতে, এইবার সে রাজাকে প্রেমে ফেলবেই। তখন জিনিং তাকে একটা ওষুধ দেয় আর তাকে বলে তার কাজ শুরু করে দিতে। এরপরে আনহুইয়ের বোন এসে রাজার টেবিলে রাখা ড্রিঙ্কসের ভেতরে সেই ঔষধটা মিশিয়ে সেখান থেকে চলে যায় এবং বাহিরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে যে রাজা ওই পানীয়টা পান করেছে কিনা। যখনই সে দেখতে পায় রাজা সেই পানীয়টা পান করেছে তখনই সে ভেতরে এসে দরজা বন্ধ করে দেয় আর রাজার সাথে কথা বলতে শুরু করে। সে বিভিন্নভাবে তাকে ইমোশনাল কথা বুঝিয়ে প্রলুব্ধ করতে চায়, কিন্তু রাজা তার কোনো কথাই শোনে না আর তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তখনই রাজা একটু অসুস্থ বোধ করছিল। এটার সুযোগ নিয়ে আনহুইয়ের বোন তার কাছে আসে এবং তাকে বলে চলুন আমি আপনাকে বেডে শুইয়ে দেই। এটা বলে সে তাকে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দেয় এবং নিজের পোশাক খুলতে শুরু করে। ঠিক তখনই সেখানে আনহুই চলে আসে এবং দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তখনই আনহুইয়ের বোন তার সামনে আসে আর তাকে বলে বোন তুমি অনেক দেরি করে ফেলেছো। তাকে এই অবস্থায় দেখে আনহুই তো মনে মনে ভাবছিল রাজা তাকে বলেছিল যে সে তার বোনকে পছন্দ করে না, তাহলে সে এমনটা কেন করলো। তখন আনহুই ভেতরে প্রবেশ করতে চাইছিল কিন্তু তার বোন তাকে আটকায়। এটাতে আনহুই আরো বেশি রেগে যায় এবং জোর করেই ভেতরে প্রবেশ করে, কিন্তু ভেতরে গিয়ে সে দেখতে পায় বেডের উপরে সেই ছোট বাচ্চাটি ঘুমিয়ে আছে। তাকে দেখে তো আনহুইয়ের বোনও অবাক হয়ে যায়, কারণ সেখানে তো রাজা শুয়েছিল, তাহলে এই ছোট বাচ্চা কোথা থেকে আসলো।
তখন আনহুই তার বোনকে বলে, ছি ছি, তোমার এরকম শখও আছে? সে তো একটা ছোট বাচ্চা, তুমি তার সাথে এরকমটা কিভাবে করতে পারলে? তখন তার বোন তাকে বলে সে তাকে মিথ্যা অপবাদ যেন না দেয়, সে ওই বাচ্চাটির সাথে কিছুই করেনি। এবার আনহুই তাকে একটা স্যুপ খাইয়ে দেয় আর তাকে বলে কি হয়েছে। তখন রাজাও নাটক করতে শুরু করে আর কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে বাঁচাও, ওই মহিলাটি খুব খারাপ, সে আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। তখন তার বোনও বলতে থাকে সে এরকম কিছুই করেনি, কিন্তু আনহুই তো এখন তার বোনের উপরে অনেক বেশি রেগে গিয়েছিল আর তাকে বলছিল সে একটা ছোট বাচ্চার সাথে এরকমটা কিভাবে করতে পারলো। এটা বলেই সে সৈন্যদের ডাকে আর তার বোনকে এখান থেকে নিয়ে গিয়ে অফিসিয়ালদের হাতে তুলে দিতে বলে। এরপর আনহুই তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে রাজার ঘরে আসলো। তখন সে প্রতিউত্তরে তাকে বলে সে অনেক ভয় পেয়েছিল, তাই তার কিছুই মনে নেই। এখন এই সব কিছুর ব্যাপারে জিনিং এর দাসী এসে তাকে জানায়। এসব কিছু শুনে জিনিং তো আবার রেগে যায়, কারণ এবারও তার প্ল্যান ব্যর্থ হয়েছে। তাই সে এবার নতুন আরেকটা প্ল্যান তৈরি করে। এর জন্য সে এবার আনহুই, ছোট রাজকুমার আর সেই ছেলেকে নিয়ে মার্কেটে চলে যায়। সেখানে যাওয়ার পর সে তার ঠিক করা কিছু লোকদেরকে ইশারা করে এবং তারা এসে ছোট রাজকুমার আর সেই ছেলেটিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। প্যালেসে ফিরে আসার পর আনহুই এসব নিয়ে চিন্তা করছিল। ঠিক তখনই তার দাসী তাকে একটা চিঠি এনে দেয়, যেটা কেউ একজন আনহুইকে পাঠিয়েছিল। সে যখন ওটা খুলে তখন বুঝতে পারে যারা ছোট রাজকুমারকে কিডন্যাপ করেছে তারাই এই চিঠিটা তাকে দিয়ে পাঠিয়েছে এবং একটা জায়গায় তাকে দেখা করতে বলেছে, যার কারণে এবারে সে একাই সেখানে যেতে চাইছিল, কিন্তু তার দাসী তাকে আটকায় এবং সেখানে একা যেতে নিষেধ করে। তখন আনহুই তার দাসীকে বলে সে যেন দ্রুত রাজাকে এই বিষয়ে খবর দেয়। এটা বলেই সে রওনা দেয়। অন্যদিকে ছোট বাচ্চার বেশে রাজা তার নিজের হাত খুলে ফেলে এবং রাজকুমারের হাত খুলতেই যাবে তখনই কিডন্যাপারদের মধ্যে একজন তাকে দেখে ফেলে, যার কারণে তারা এবার তার উপরে রেগে যায় আর তার গায়ে হাত তুলতেই যাবে তখনই সেখানে জিনিং চলে আসে। আর তার কথাবার্তা শুনে রাজকুমার বুঝতে পারে যে সে এই কাজটা করিয়েছে। তাই ছোট রাজকুমার তাকে জিজ্ঞাসা করে সে এমনটা কেন করলো। তখন সে ছোট রাজকুমারের কাছে আসে আর তাকে বলে, তুমি আর তোমার মা যখন আনন্দ মজা করছিলে তখন কি আমার কথা একবারও ভেবেছিলে? যাই হোক, এখন আমি তোমাদের সাথে যেটা করতে চলেছি সেটা তোমরা কল্পনাও করতে পারবে না, শুধুমাত্র আনহুইয়ের আসার অপেক্ষা। এরপর আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো আর রাজাকে বলবো তোমরা দুজন দায়িত্ব সামলানোর ভয়ে এখান থেকে পালিয়ে গেছো। এগুলো বলতে বলতে সে হাসছিল। তখন রাজপুত্র তাকে বলে সে একটা শয়তান মহিলা। তখন ছোট বাচ্চার বেশে রাজা তাকে রেগে গিয়ে বলে, তোমার কি একটুও ভয় লাগছে না যে রাজা এসব জানতে পারলে তোমার সাথে কি হবে? তখন সে তাকে বলে, কে তাকে জানাবে? তোমরা বেঁচে থাকলে তো রাজাকে জানাবে, আর এখন রাজা বাহিরে আছে, তাই সে কিছু জানতেও পারবে না। এটা বলে সে একটা ছুরি হাতে নিয়ে তাকে মারতেই যাচ্ছিল তখনই সেখানে আনহুই চলে আসে। তখন জিনিং এর লোকেরা আনহুইকেও আটকে ফেলে। এটা দেখে আনহুই তাকে বলে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যা কিছু করছো এই সব কিছুই ভুল। কিন্তু জিনিং তার কোনো কথাই শোনে না আর তার হাতে থাকা চাকুটা তার সামনে ফেলে দিয়ে বলে সে যদি এই দুইটা বাচ্চাকে বাঁচাতে চায় তাহলে সে যেন এটা দিয়ে নিজেকে শেষ করে দেয়। এটা শুনে আনহুই রাজি হয়ে যায় আর সে ওই ছুরিটা নিজের হাতে তুলে নিয়ে নিজের বুকে আঘাত করে আর সে রক্তাক্ত হয়ে ওখানেই জ্ঞান হারায়। তখন জিনিং হাসতে হাসতে বলে, আজকে আমি তোমাদের কাউকে এখান থেকে বেঁচে ফিরতে দিব না। এটা বলে সে ওই বাচ্চাটির গলা চেপে ধরে। ঠিক তখনই সেই কালো জাদুটা আবারও জেগে ওঠে, যার কারণে রাজা এখন বাচ্চা থেকে বড়তে রূপান্তরিত হয়ে যায়। এটা দেখে তো জিনিং বুঝতে পারছিল না যে তার সামনে এটা কি ঘটলো, সে কিভাবে রাজাতে পরিণত হলো। যাই হোক, এবার রাজা তাদের হাত থেকে আনহুই আর ছোট রাজকুমারকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। তারা তো তাদের উপযুক্ত শাস্তি পেয়েই গেছে। এবার পরের সিনে দেখতে পাই আনহুই সেই বাচ্চা এবং ছোট রাজকুমারকে নিয়ে খাবার খাচ্ছে। এবারে তো তারা সবাই জানে এই বাচ্চাটি আসলে রাজা, কিন্তু আনহুই এরপরেও তার সাথে বাচ্চার মতো ট্রিট করছিল। তাই রাজা একটু রেগে যায় আর তাকে তার সাথে বাচ্চাদের মতো ট্রিট করতে নিষেধ করে আর তাকে বলে, তুমি তো জানোই আমি একটু পর পর রূপান্তরিত হই, তাই তুমি আমার সাথে এরকম বাচ্চাদের মতো করো না। কিন্তু এরপরেও আনহুই তার কথা শুনছিল না এবং বাচ্চাদের মতো ট্রিট করছিল। এখন রাত্রেবেলা আনহুই রাজাকে কোলে করে নিয়ে বিছানায় বসায়, কিন্তু রাজা এখনো তার উপরে একটু রাগ করেছিল আর তাকে বলছিল, আমি না বলেছি তুমি আমার সাথে বাচ্চার মতো ট্রিট করবে না? তখন আনহুই তাকে বলে, তুমি তো বাচ্চাই, তাহলে তোমার সাথে কেমন ভাবে ট্রিট করব? এটা বলেই সে যখন অন্যদিকে চলে যায় তখন রাজা আবার রূপান্তরিত হয়ে বড় হয়ে যায়। এরপর সে আনহুইকে কাছে টেনে নিয়ে রোমান্স করতে শুরু করে আর এখানে আজকের এই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের এই রোমান্টিক ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর
আর এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।